আসসালামু আলাইকুম। এই মানব কুলে জন্ম নিয়ে মানব স্বভাব বা চরিত্র তো পেয়েছি, এর বাইরেও আরও কত রকম স্বভাব, চরিত্র, প্রবৃত্তি আমরা এই মানব চরিত্রের ভিতরে রোপণ করেছি, তার কি অর্থ আছে? বদ্বীপে জন্মগ্রহণ করে আমরা যেমন হাইট পেয়েছি, উচ্চতা, গায়ের রং পেয়েছি, এই অঞ্চলের মানুষের বিদ্যমান বয়ে বেড়ানো স্বভাবজাত চরিত্র, চিটারি, বাটপারি, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলোও পেয়েছি। সবশেষে পেয়েছি চরিত্র হননের, নিজের চরিত্রকে কিভাবে একেবারে সমর্পণ করে দিতে হয়, মানব সত্তাকে কিভাবে পশুবৃত্তির ভিতরে নিপতিত করতে হয়, তারও একটি স্বভাব, কৃতদাসের স্বভাব। স্বভাবটি কীরকম? কারোর সামনে মাথা নুইয়ে, মাথা ঝুঁকিয়ে, মাথা নত করে তার প্রভুত্ব মেনে নেওয়া, কারোর সামনে হাত জোর করে ক্ষমা করুন মহাশয়, মাফ করুন মহাশয়, সেটা একটা। আর একটা হলো, আগে যেটা দেখতাম, মাতব্বরদের কাছারি ঘর থাকতো, ওই মাতব্বরের যারা সাগরেদ চামচা, সারাদিন তার কাছারি ঘরে পাছা ঘষত, পাছা ঘষে ঘষে লুঙ্গি ছিঁড়ে ফেলত। পরে যখন লুঙ্গি ছিঁড়ে যায়, তখন লুঙ্গি উঁচু করে একেবারে পাছার পুরোটা আগলা করে দিয়ে কাঁচা মেরে দিয়ে বসে থাকত। তারপরে হনুমানের মতো পাছায় ওই দাগ পড়ে যেত। এগুলো কৃতদাস বা বশ্যতা শিকারের আর একটা নমুনা। চামচামি করা এর থেকেই শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশে বলবো না, বদ্বীপের যখন মূলত মানুষের সুন্দর সভ্যতা তো কালে কালে পর্যায়ক্রমে এক এক সময় এক এক রকম ছিলই, কিন্তু আধুনিক সভ্যতার ছোঁয়া যখন মানব চরিত্রের ভিতরে আস্তে আস্তে পরিস্ফুটিত হতে থাকে, বিশেষ করে নবাব আমলে, সম্রাটদের আমলে, জমিদারদের আমলে, বা তার আগে 12 ভূঁইয়াদের আমলে, যেটা একেবারে সদ্য 200-100 বছরের ভিতরকার যে ইতিহাস, এটা থেকে দেখা যায় যে এই যে হাত জোর করে জমিদারদের কাছে খাজনা আদায় যারা করত, তাদের কাছে এই হাত জোর করে ক্ষমা চাওয়া, বা মাথা নত করে, মাথা নিচু করে তার সহজে বশ্যতা মেনে নেওয়া। রাজার দরবার থেকে কিছু কিছু ছবিতে দেখতাম আগে, রাজ দরবার থেকে কিভাবে মাথা নিচু করে জাগাতে জাগাতে ওইভাবে সরে যেতেন, মুখ সামনের দিকে, অর্থাৎ তার দৃষ্টি, রাজা বা জমিদারদের দৃষ্টির আড়ালে যাওয়ার পরে তারপরে তিনি পিছনে ফিরতেন, তার আগে না। এই যে চরিত্র, মানব যে সৃষ্টির সেরা জীব, তাকে যে নোংরামির ভিতরে, সেই সত্তাকে পশুবৃত্তির ভিতরে ডুবিয়ে দেওয়ার এই যে রেওয়াজটা শুরু হয়ে গেল, এই রেওয়াজ একটা রাষ্ট্র সংবিধানের ভিতরে ঢুকিয়ে দিল। সেই জায়গাটা কোথায়? আপনি যদি যে কোনো কারণে কোর্টে যান, কোনো বিচারকের সম্মুখীন হইতে হয় আপনাকে, দেখবেন আপনার জন্য নির্দিষ্ট একটি খাওয়ার মিনি কারাগার বানানো আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে সেই বিচারকের সামনে আপনাকে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে সাংবিধানিকভাবে একজন নাগরিককে হাত জোর করে দাঁড়াইতে হবে, মানেই সে অপরাধী, সে অপরাধ করে এসেছে, কিন্তু তখনও অপরাধ প্রমাণিত হয়নি, অথবা সে কোনো অপরাধের জন্য না, অন্য কোনো এভিডেভিট বা এই ধরনের কোনো কাজে গেছে,
বা যে কোনো অন্য কোনো সমস্যার ভিতরে পড়ে ভুয়া মামলা হয়েছে বা মামলা হয়েছে এখনো তদন্ত হয়নি, কোনো কিছু না কোর্টে উঠেছে, একজন বিচারকের সামনে একজন নাগরিক হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে সাংবিধানিকভাবে। অর্থাৎ সংবিধান একজন নাগরিককে নীরবে নিভৃতে কিভাবে অপমান করা যায়, কিভাবে তার উন্নত শিরকে পদানত করতে হয়, অবনত করতে হয়, সেটা সংবিধানে লিপিবদ্ধ করে দিয়েছেন। বিচারকের সামনে গেলেই কি সে অপরাধী? যদি বিচারকের সামনে গেলেই অপরাধী হয়, তাহলে এই যে 17 বছর 15 বছর যারা বারবার ওই কাঠগড়ায় দাঁড়িয়েছেন, হাত জোর করে বিচারকের কাছে দাঁড়িয়ে থেকে জামিন নিয়ে এসেছেন, তারা এখন বেকসুর খালাস হয়ে গেল কিভাবে? তারা তো অপরাধীই ছিল না, যেহেতু বেকসুর খালাস, তাহলে অপরাধী ছিল না। বিচারকের কাছে হাত জোর করে কেন দাঁড়াতে হলো? কেন দাঁড়াবে? একজন নাগরিক, রাষ্ট্রের নাগরিক, ওই নাগরিক যে পোশাকটি পরে ওইখানে কারাগারে গিয়ে যে বিচারকের সামনে হাত জোর করে দাঁড়িয়েছে, ওই বিচারক ওই নাগরিকের পণ্যের কাপড়, ওই পায়ের জুতা, ওই ব্যবহৃত তেল বলেন, যেটাই বলেন না কেন, তার প্রত্যেকটা দ্রব্যের ভ্যাট ট্যাক্স যে রাষ্ট্র কোষাগারে জমা হয়েছে তার থেকে ওই বেতন নিয়ে ওই বিচারক বাবু ওখানে মহাজন সেজে বসে আছেন, তার পয়সায়, তার ভিত্ত, নাগরিকের ভিত্ত, নাগরিকের কৃতদাস ওই বিচারক। আমার কি অপরাধ হচ্ছে বলে না? তার সামনে গিয়ে নিরপরাধ একজন নাগরিককে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে। অর্থাৎ সাংবিধানিকভাবেই একজন নাগরিক কৃতদাস হয়ে যেতে হবে, অপরাধী হয়ে যেতে হবে সাংবিধানিকভাবেই। সংবিধান প্রসঙ্গটা এখন আসছে, এই সংবিধান কি? এটা কি এমন জটিল, কি এমন মানব সভ্যতা বলবো না, মানে মানব ধর্মের ভিতরে এতটা শক্তিশালী অবস্থান নিয়ে বসে আছে যে তাকে সম্মান জানাতে গিয়ে ওই বিচারককে সম্মান করতে হবে। বিচারককে সম্মান করতে গিয়ে একজন রাষ্ট্রের শক্তিধর সম্মানিত নাগরিক হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হবে তার সামনে। এখানে আমি ছোট একটু প্রসঙ্গটা নিই। 1985, 86, 87, 88 সালে হিল ট্যাক্স তখন অত্যন্ত অগ্নিগর্ভ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, নারী একাধারে কুপিয়ে গাছের, কলা গাছের মতো লাশ বিচ্ছিন্নভাবে পড়ে আছে। বাড়ির পর বাড়ি, মহল্লার পর মহল্লা, পাড়ার পর পাড়া অগ্নিদাহ হয়ে শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। হিল ট্যাক্সে তখন সন্তুল আরমার অত্যন্ত যৌবন, রাজনৈতিক প্রতাপ প্রদণ্ড পুরা হিল ট্যাক্স তিনি কাঁপিয়ে তুলছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিল ট্যাক্সের যে বাঙালিদেরকে সেটেল করেছিলেন, তাদের উপরে যে মানে অত্যাচার, নির্বিচারে গণহত্যা হচ্ছে এই সন্তুল আরমার নির্দেশে, তখন আমি চাকরিরত অবস্থায় হিল ট্যাক্সে ছিলাম। আমাদের ইউনিট ছিল 3rd বেঙ্গল, আলীকদমে। সিও ছিলেন সম্ভবত নুরুল ইসলাম সাহেব, টোয়াইসি ছিলেন শেষমেশ ডিজিএফআইয়ের ডাইরেক্টর মেজর জেনারেল সাদেক হাসান রুমি। আমরা ওইখান থেকে আলীকদম থেকে মারিশা, করল্লাপাড়া, তাইনং, তানাক্কাপাড়া, পানছড়ি, ওই এলাকা দিয়ে আমরা অপারেশনে গিয়েছিলাম। আমাদের সাথে ক্যাপ্টেন হাকিম সাহেব ছিলেন, যিনি আজিজ হাকিম, পরবর্তীতে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের সময় যিনি মুখ করেছিলেন অথবা করেন নাই, যে কোনো কারণেই হোক, আজিজ হাকিম তখন ক্যাপ্টেন ছিলেন। তো ওই এলাকায় ওই অবস্থার ভিতরে আমার একটি জিনিস মনে পড়ে, সব পালিয়ে গেছে, কিন্তু খুব বৃদ্ধ, সম্ভবত 100 বছরের উপরে একজন বৃদ্ধ উপজাতি, তিনি রয়ে গেছেন। তিনি ওই এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি, কারণ তিনি কবিরাজ। ওই এলাকার যত মানুষের যে কোনো ধরনের হোক,
তিনি ওষুধ দিয়ে ভালো করেন এবং অত্যন্ত মন্ত্র দ্বারা তিনি বেশিরভাগ চিকিৎসা করেন। আমার কৌতূহল হলো কি শক্তিশালী সেই মন্ত্রগুলো একটু জানি। তখন তরুণ বয়স, আবেগ অনেকে কাজ করত। তো তার সাথে অনেক বোঝানোর পরে, অনেক বলার পরে তার কাঁধে একটি স্যাসেল মতো ছিল, ওই গেরুয়া কাপড় দিয়ে বাঁধা স্যাসেল। স্যাসেল থেকে একটি খাতাটা বার্মিজ খাতা, বাংলাদেশে ওই খাতা পাওয়া যায় না। বার্মিজ খাতায় লেখাগুলো রয়েছে সমস্ত কিছুই, সূরা ফাতিহা, সূরা ইউনুস, সূরা কুল, মানে সব ছোট ছোট যে সূরাগুলো, এই সূরা কাউসার, এইগুলো তার খাতায় ছোট ছোট করে লেখা, তাদের ভাষায় লেখা, নিচে বাংলা লেখা। তা আমি বললাম এগুলো কি? তো উনি বললেন যে মন্ত্র। তা আমি বললাম কী করেন এগুলো দিয়ে? বললো মন্ত্রগুলো দিয়ে ঝাড়ফুঁক দিলে রোগী ভালো হয়ে যায়। কোরআনের আয়াত, সেটা ব্যবহৃত হচ্ছে মন্ত্র হিসাবে, এবং তা দিয়ে রোগী ভালো হয়ে যাচ্ছে। আমার ভিতরে হাসি আসলেও আমি হাসিকে দমন করলাম, কারণ এটা তার মন্ত্র, এটাই তার বিশ্বাস। এটা যে আমাদের ধর্মীয় গ্রন্থের সূরা, আমাদের মুসলমানদের জন্য এটাই পবিত্র আয়াত, এটা আমি তাকে বুঝতে দিলাম না। কারণ তার বিশ্বাসকে সে যদি আমি মনে করে আমি মুসলমান, আমার ধর্মের আয়াত, তখন সেটা সে ছুঁড়েও ফেলে দিতে পারে, বা এইটার যে কার্যকরিতা সেটা নিয়ে তার ভিতরে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, তার চিকিৎসায় বিঘ্ন ঘটতে পারে। আমি তাকে কোনো কিছুই বললাম না। আমি মনোমুগ্ধভাবে এমনভাবে দৃষ্টিক্ষেপণ করে বললাম যেন আমি বিস্মিত হচ্ছি সেইটা দেখে, এবং আমার এই বিস্ময় দেখে তিনি যাপন নয় আপ্লুতভাবে খুব খুশি, এবং আমাকে খুব সম্মানের সাথেই তিনি মাথা ঝুঁকি হাত দিয়ে, ওই বৌদ্ধদের যেটা হাত করজোড় করে মাথা ঝুঁকিয়ে সম্মান করলেন সেই সময়। তো আমি এটা বললাম এই জন্যে, আমাদের সংবিধান নাকি এখন পবিত্র সংবিধান। পবিত্র কথাটা আগে ব্যবহৃত হতো যার যার ধর্মগ্রন্থের সাথেই, কিন্তু বর্তমানে সংবিধান খেকোদের জন্য। সংবিধান খেকো যারা সংবিধান কে লিখেছে, কি লিখেছে, সময়ের প্রয়োজনে তাদের সকল সুবিধা, বাল বাচ্চা, স্ত্রী, কন্যা, তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের বংশ পরম্পরায় 2-4 বংশের ভবিষ্যৎ উজ্জ্বল করবার সকল সুযোগ সুবিধা যেখানে তারা লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা তাদের কাছে এখন পবিত্র। সেই পবিত্র সংবিধান পুরো জাতির কাঁধে চাপিয়ে দিয়ে এক ধরনের সেই হিটলারের নাৎসি বাহিনীর মতো চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আর বাঙালি জাতি আমরা ওই হাত জোর করে, ক্ষমা করুন বাবু, মাফ করে দেন জনাব, মাই লর্ড, কোর্টের শব্দ মাই লর্ড, সে মাই লর্ড এখন যেন সেই কোর্ট থেকে বের হয়ে এসে সংবিধানের মাধ্যমে পুরা দেশেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এই সংবিধানের নীতি নির্ধারণীরা, প্রণেতারা, লেখকেরা। এটা তাদের কাছে পবিত্র, এবং সেই পবিত্র সংবিধানই জনগণকে এক ধরনের পবিত্রতার তাবিজ হিসাবে তাদের মাথার উপরে রেখে শপথ পরানোর চেষ্টা করছে। সংবিধান যাহা বলিবে তাহাই আমরা মানিয়া চলিব। সংবিধান কে লিখলো? কার জন্য লিখলো? কার আনুপাতিক অংশীদারিত্ব আছে সংবিধান লিপিবদ্ধের ভিতরে? সংবিধানে কি লেখা আছে সেটা কোনো পাঠ্যপুস্তকে কি আসছে? সাধারণ মানুষকে জ্ঞাত করবার জন্য কোনো পদ্ধতিগত দিক থেকে যে কোনো সরকারি হোক, যে কোনো ব্যক্তি হোক, সেটা জানাবার চেষ্টা করেছেন কি? একটা কোর্টে এত উকিল কেন? একজন আসামি সরাসরি, একজন অপরাধী হোক, আসামি হোক, যে কোনো নাগরিকই হোক, সরাসরি কেন একজন বিচারকের সাথে চোখে চোখ রেখে উন্নত সুরে কথা বলতে পারবেন না? তার হয়ে কেন একজন উকিল দালালি করবেন? এই দালালি লাইসেন্স দেওয়ার সাধারণ মানুষেরা কতটুকুন মেনে নেয়? একসময় যখন মানুষ অজ্ঞ ছিল, মূর্খ ছিল, জানতো না, তখন উকিল দরকার ছিল। এখন মানুষ অনেক কিছু জানে, এবং মানুষ জানবার
প্রয়োজন তখনই হবে যখন মধ্যস্থকারী দালাল এরা থাকবে না। মানুষকে জানতে দিতে হবে একজন বিচারককে কেন ওই উকিল সাহেব তার ধারা, তার যৌক্তিকতা বলে দেবেন, তাহলে উনি কিসের বিচারক? উনি যদি সমস্ত কিছু না জানেন, উনি যদি মামলার যে ধরন, বডি, যে সারমর্ম, অপরাধের গভীরতা উনি যদি নিজে না বুঝে, নিজে ধারা খুঁজে না নিতে পারেন, তাহলে উনি কেন বিচারক হলেন? ওনার সাহায্য সহযোগিতার জন্য আর্দালি রাখেন, পাশে আবার আরেকজন লেখক রাখেন, তার পিছনে দাঁড়ানো আর একজন, আবার উকিল, নাজির, উজির, এত আয়োজন কিসের জন্য? সংবিধান টংবিধান এগুলো কিছু না, এগুলো ভুয়া। এখন যেটা সংবিধান, জনগণের সংবিধান যেটা হবে সেটা হলো জনগণকে ভাবতে হবে কতজন মানুষের আয়ের উপরে এদেশে কত কোটি মানুষ ফাও খেয়ে যাচ্ছে, বিলাসিতার জীবনযাপন করে যাচ্ছে, এদেরকে চিহ্নিত করে আনা। তারা হেঁটে হেঁটে মাঠে যাচ্ছে, হাটে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বোঝা টেনে মাইলের পর মাঠ তারা ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রম করে নিজেদেরকে দাঁড় করাবার চেষ্টা করছে। আর তার থেকে বড় একটি অংশ লুফে নিয়ে এদেশে কারা বাবু সেজে, মহাজন সেজে সংসদে বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন পদ পদবিধারী গৌর গম্ভীর্য হাবি পোশাক পরে অত্যন্ত রাগ ঢাক ভাব নিয়ে কারা এদেশের বড় কুটুম, মহামান্য আত্মীয়, মহামান্য সংসদ সদস্য না, মহামান্য বিচারপতি না, মহামান্য এই না সে না, মহামান্য আত্মীয় জনগণের উপরে এই সংবিধান চাপিয়ে দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে কারা এদেশে লুটতরাজ করে খেয়ে চলে যাচ্ছে। এই জায়গাগুলো উন্মোচন করাই জনগণের জন্য বড় সংবিধান। এই তুতলামি, এই চামচামি, এই জিসার হাসার, মাথা নত করা, ঘাড় নত করা, বুক নত করা, হাত জোর করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, এর থেকে বের হয়ে আসতে হবে। মরতে শিখতে হবে, কথা বলতে শিখতে হবে, ঘাড় উঁচু করে থাকার অভ্যাস করতে হবে। আর কতদিন পশু আবৃত্তি হয়ে ঘাড়ে জোয়াল টেনে মাথা নিচু করতে 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 মাথা, বুক এখন হাঁটুতে ঠেকে যাবার মতো অবস্থায় হয়ে গেছে। এই যে অর্থনৈতিক শ্রেণী বিন্যাসের শুরু, কারা এদেশের অর্থ পাচার করে মুখে যতই লম্বা গল্প করুক, কার বউ, কার সন্তান এদেশের কোন কলেজে, কোন ভার্সিটিতে পড়ালেখা করছেন, কোনো কিছু হলেই ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে চিকিৎসায় চলে যাচ্ছেন বিদেশে, কাদের অর্থে? কাদের ছেলেরা ব্যারিস্টার হয়ে আসছেন, কাদের ছেলেরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছেন, উচ্চ শিক্ষা সেখানে শেষ করে সেই সব দেশে তারা ইস্টাবলিশড হচ্ছেন, কোন দেশের, কাদের অর্থে? এই অর্থের উৎস কোথায়? তারা কোথায় পাচ্ছে এই অর্থ? সংবিধান এইটা নিয়ে রচিত হবে, সংবিধান এইখানে দাঁড়িয়ে কথা বলবে। সংবিধান ওই সংসদ ভবনের জন্যই শুধু না, সংবিধান সংবিধান রাজপথে দাঁড়িয়ে কথা বলবে। যে জনগণ, যে সাধারণ মানুষ, সেই কথাই সংবিধানে উচ্চারিত হবে, এর বাইরে না। ঢাকায় বসে, এসিতে বসে বিলাসী বাবুরা সংবিধান রচনা করবেন, আর সেই সংবিধানের ভিত্তিতে সমস্ত কিছু চলবে, দেশের নাগরিকরা চলবে। এই নাগরিকরা আর কৃতদাস থাকতে চায় না, কৃতদাসের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আর যারা এখন সেই মুনিবের জায়গায় আছেন, মূল কৃতদাস কিন্তু তারাই। জনগণের অর্থে যারা বেতন নেন, যারা সম্মানী নেন, জনগণের অর্থে যার বাসার বিদ্যুৎ চলে, জনগণের অর্থের কর্মচারী যার বাসায় বাজার করে দেয়, জনগণের অর্থের টাকায় যার গাড়ির তেল, ফোন খরচ, টিফিন, ভাতা সমস্ত কিছু সংস্থান করা হয়, মূল কৃতদাস তারাই। আর বাংলার জনগণ, এরাই হচ্ছেন এই বাংলার মনিব। এই দিক পাল্টানোর সময়, এই পট পরিবর্তনের সময় কিছুটা হলেও জুলাই আগস্টের বিপ্লব, এই জুলাই আগস্টের বিপ্লব হচ্ছে সরোয়া সরেয়া। এখান থেকে আমাদের বর্ণবোধ শিখতে হবে, বিপ্লবের পথে পা রাখার প্রথম ধাপ। যদি মিস হয়ে যায়, জনগণের নির্বিচারে নিগৃহীত হবে
এবং জনগণ ভৃত্যের থেকেও, প্রজারও তো একটি সম্মানবোধ আছে, ভৃত্যের থেকেও আরও ভৃত্যে পরিণত হবে। উত্তরণের পথ খুঁজুন। আসসালামু আলাইকুম।